তো একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, অ্যাসাইনমেন্টটা হবে 7, 8, 9। আজকে 8 আর 9 কাভার করে ফেলবো। 7, 8, 9 হয়ে গেলে আমাদের 10, 11, 12 ইনশাল্লাহ আমরা ঈদের পরে ইজিলি কাভার করে ফেলতে পারবো, আমাদের এনাফ সময় থাকে হাতে। তো 7, 8, 9। লাস্ট ক্লাসের রেকর্ডিংটা কি করা হয়েছিল? হ্যাঁ, করা হয়েছে, এটা আপলোড দিয়ে শেয়ার করে দিব। ওকে স্যার। আচ্ছা, তো 7, 8, 9টা আমরা শুরু, আমরা হচ্ছে 9 দিয়ে শুরু করি। 9 শুরু করার পরে 8-এ কিছু জিনিস দেখবো। 8টা হচ্ছে অত ডিটেলস কিছু নাই। আহ, ছোট অনেক, মানে স্লাইডটা বড় হইলেও আসলে পড়ার জিনিস কম। ঠিক আছে, তো আমরা হচ্ছে শুরু করি। অ্যাসাইনমেন্টটা দিব, অ্যাসাইনমেন্টটা হচ্ছে আজকে 12 তারিখ। তো আমি হচ্ছে যদি নেক্সট উইকে দিই, নেক্সট উইকে আবার হচ্ছে অনেকেই ছুটি কাটাবেন, একটু ঈদের একটা ইয়ে থাকবে যে ঈদের আগ দিয়ে এরকম অ্যাসাইনমেন্ট করবেন, আমি একটু সময় দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি সময়টা দিব হচ্ছে মার্চের 31 তারিখের মধ্যে সাবমিট করতে হবে অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, তো মার্চের 31 তারিখের মধ্যে অ্যাসাইনমেন্ট সাবমিশনের ডেডলাইন দিচ্ছি। আর আজকে হচ্ছে 8, 9টা কভার করে ফেলবো। 10-এর জন্য কি একটা ক্লাস নিব? না, 10। আচ্ছা, এটা আমি হচ্ছে, আচ্ছা ঠিক আছে, এটা যে লাস্ট ক্লাস এটা কনফার্ম করতে পারতেছি না। ধরে রাখেন এটা লাস্ট ক্লাস, তবে আমি যদি আহ, মানে অ্যানাউন্স করি, টেলিগ্রাম গ্রুপটা খেয়াল রাখেন, যদি অ্যানাউন্স করি তাহলে 14 তারিখে আমি একটা ক্লাস নিতে পারি শনিবারে। ঠিক আছে, শনিবারে আমি একটা ক্লাস নিতে পারি অনলাইনে। নিয়ে হচ্ছে আমি এই যে 10টা শেষ করে রাখবো। আচ্ছা, তাহলে আমাদের 11, 13 ইজিলি কভার করা যাবে ইয়ের পরে, ঈদের পরে। ঠিক আছে, তাহলে হচ্ছে 14 তারিখে একটা ক্লাস নিতে পারি শনিবারে 3টার সময়, তবে এটা আমি অ্যানাউন্স করবো। 14 তারিখ, হ্যাঁ, আচ্ছা 14 তারিখ ধরে রাখেন, আমি ক্লাস নিচ্ছি 3টার সময়। ঠিক আছে, ঠিক শনিবারে ঠিক এক্সাক্ট 3টার সময় আমি একটা ক্লাস নিব। যদি হচ্ছে আমি ক্যান্সেল করে দিই, তাহলে আমি ক্যান্সেল করলে আমি অ্যানাউন্স করবো। অথবা ধরে রাখবেন শনিবার দিন 14 তারিখ দুপুরে 3টার সময় আমি একটা ক্লাস নিচ্ছি অনলাইন। আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা শুরু করি সিস্টেম টেস্টিং। সিস্টেম টেস্টিং এর মধ্যে প্রথমত আসি হচ্ছে ফেইলিয়ার কি জিনিস। ঠিক আছে, তো ফেইলিয়ার হচ্ছে যে আহ, আমি হচ্ছে একটা সিস্টেম তৈরির আগে কিছু স্পেসিফিকেশন ঠিক করে রাখি যে এই জিনিসটা করবে, অর্থাৎ কিছু একটা এক্সপেকটেশন থাকে যে সিস্টেমটা এই এই ফিচারটা এইভাবে এভাবে করবে। হ্যাঁ, তো সেটা কিরকম হতে পারে, যে ধরেন আপনি হচ্ছে ফেসবুকে একটা পোস্ট দিবেন, ধরেন আপনি একটা ফেসবুক বানাচ্ছেন, আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনি বানাচ্ছেন, ডেভেলপ করতেছেন, এরকম ফেসবুকের মতো সফটওয়্যার বানাচ্ছেন। তো এখন আপনার একটা ফিচার হচ্ছে যে আপনি সেখানে পোস্ট আপলোড করতে পারবেন। হুম, তো পোস্ট আপলোড করতে পারবেন, এই যে একটা ফিচার। কিন্তু তো পোস্ট আপলোডের ক্ষেত্রে কিছু স্পেসিফিকেশন আছে, যেমন পোস্টে আপনি ছবি দিতে পারবেন, পোস্টে হচ্ছে আপনি টেক্সট লিখতে পারবেন, তারপরে হচ্ছে পোস্টটা হচ্ছে আপনি যখন পোস্ট ক্লিক করবেন তখন হচ্ছে সেটা পোস্ট হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনার যাদেরকে মানে ইয়েতে অডিয়েন্স সেট করে দিবেন, ফ্রেন্ডস দিলে ফ্রেন্ডস, তো অডিয়েন্স যারা আছে তারা দেখতে পারবে। এরকম কিছু এক্সপেকটেশন আছে বা কিছু স্পেসিফিকেশন আছে যা হচ্ছে আপনি আগেই ডিফাইন করে আসছেন, সেটা কোড করে ইমপ্লিমেন্ট করার আগে। তো ফেইলিয়ার হচ্ছে যে আপনার সিস্টেমটা যদি সেই কাজটা করতে না পারে। ধরেন আপনি সিস্টেমটা এমনভাবে তৈরি করছেন যে ফেসবুক, ধরেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সফটওয়্যার, ওইটাতে হচ্ছে আপনি পোস্ট আপলোড দিতে পারেন, আপলোড দেওয়ার পরে পোস্টটা শুধু আপনিই দেখতে পারেন, আপনার ফ্রেন্ডসরা দেখতে পারতেছে না। তো এটা একটা ফেইলিয়ার। ঠিক আছে, যে আপনার যে রিকোয়ার্ড ফাংশনটা, সেই ফাংশনটা আপনার সিস্টেম করতে পারতেছে না। তো এটা হচ্ছে ফেইলিয়ারের একটা উদাহরণ দিলাম। আর হচ্ছে এরপরে আসি হচ্ছে ফল্ট বা বাগ। ফল্ট অথবা বাগ কি জিনিস? ফল্ট বা বাগ হচ্ছে যে কোনো একটা কন্ডিশন, যে এই কন্ডিশনটা হয়ে গেলে তখন সিস্টেম ফেইলিয়ার হয়। ঠিক আছে, তো সেই কন্ডিশনটা কিরকম হতে পারে? আচ্ছা, ফল্ট বা বাগের মধ্যে হতে পারে যে আহ, মানে একটা কন্ডিশন থাকতে হবে। তো ধরেন যে ফেইলিয়ার, আমি এর আগে দেখলাম যে আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বানাইছেন, সোশ্যাল মিডিয়া সফটওয়্যার বানাইছেন, বানানোর পরে
সেখানে আপনি পোস্ট আপলোড দিলে অডিয়েন্স কেউ দেখতে পায় না, আপনার ফ্রেন্ডসরা দেখতে পায় না। এখন ফল্ট বাগ হচ্ছে এই জিনিসটাই ঘটবে, তবে একটা কন্ডিশনাল বেসিসে, যে আপনি পোস্ট আপলোড দিলে সব সময় দেখতে পাবে না এমন হবে না, তবে একটা কন্ডিশন আছে। ধরেন যে আপনি যদি ছবি আপলোড দেন, তাহলে ছবিটা হচ্ছে দেখতে পায় না, বা ছবি আপলোড দিলে টেক্সটটা দেখতে পায় না। ঠিক আছে, তো কিছু একটা কন্ডিশন আছে, যে এই কন্ডিশনটা হলে সিস্টেমটা ফেইল করে। ঠিক আছে, তাইলে ফেইলিয়ার আর ফল্ট এটা কি জিনিস, ক্লিয়ার হইলো সবার কাছে? কেউ আছেন ক্লাসে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, একটু রেসপন্স করবেন সবাই, হ্যাঁ না কিছু বলবেন। এরপরে আসি হচ্ছে এরর কি জিনিস। তো এরর হচ্ছে যে আমি একটা সিস্টেম যে ডেভেলপ করতেছি, সেই ডেভেলপের কোনো টিম মেম্বার কিছু একটা ভুল করছে। কিসে ভুল করছে, এই যে আমি স্টেপস পড়ে আসছি তাই না, এসডিএলসি, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, সফটওয়্যার লাইফ সাইকেল। তো সেখানে কোনো একটা ভুল করছে, সে হচ্ছে আহ, ধরলাম কোডিং এ ভুল করছে, ইমপ্লিমেন্টেশন করতে ভুল করছে, বা সে ডিজাইন করতে ভুল করছে। ডিজাইনের ভুলের কারণে কোনো একটা এরর তৈরি হচ্ছে, অর্থাৎ সিস্টেমটা কোনো একটা জায়গায় ব্রেক করতেছে, যে সে ওই সেটা হচ্ছে বেসিক্যালি একটা ডেভেলপারের এন্ড থেকে ফল্ট। সে ডিজাইনটা এমন ভাবে করছে যে ডিজাইনটা এই সলিউশনটা পুরোপুরি কাভার করতেছে না, বা সে হচ্ছে কোডিংটা এমন ভাবে করছে যে কোডিং এ কোনো একটা ফল্ট আছে, এবং যার কারণে এই এক্সপেক্টেড আউটপুটটা আসতেছে না, ফেইলিয়ার হইতেছে। তো সেরকম কেসকে আমরা বলবো এরর। আচ্ছা, নেক্সটে চলে যাই। এখন সিস্টেম টেস্টিং বলতে কি বুঝি? সিস্টেম টেস্টিং বলতে বোঝায় যে আমরা যে একটা সিস্টেম ফাইনালি ডেভেলপ করি, করার পরে সেটা কি যেভাবে কাজ করা উচিত সেভাবে কাজ করে কিনা, এটা আমরা ভেরিফাই করতে চাই। ঠিক আছে, যে সিস্টেমটা যেভাবে কাজ করা উচিত সেভাবে কাজ করে কিনা, এটা ভেরিফাই করার জন্য আমরা কিছু অ্যাক্টিভিটি বা কিছু প্রসেস ফলো করি। সেই অ্যাক্টিভিটি বা সেই প্রসেসগুলোকে আমরা আমরা বলি হচ্ছে টেস্টিং। তো এটা হচ্ছে সবসময় এমন না যে সিস্টেমটা ফেইল করবে। ঠিক আছে, সিস্টেমটা এমন হতে পারে যে সিস্টেমটা হয়তো বা স্লো কাজ করতেছে, সিস্টেমটা হয়তো বা উম, যে যেভাবে করার কথা সেভাবে করতেছে না। হ্যাঁ, মানে কাজ করতেছে বাট হচ্ছে একদম এক্সপেক্টেড যে রিকোয়ারমেন্টস, আমি শুরুতে সিস্টেম ডেভেলপ করার আগে রিকোয়ারমেন্টস যেগুলো সেট করে নিয়েছি সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী হইতেছে। রিকোয়ারমেন্টস আমরা সেট করে করা আমরা আগে দেখছি তাই না, ভিডিওর আগে, যে ডেটা ফ্লো ডায়াগ্রাম দিয়ে আমরা একটা সিস্টেমকে ডিজাইন করে দিতে পারি, করলে সেটা মানে আমরা হচ্ছে কিছু রিকোয়ারমেন্ট সেট করে দিতে পারি, এরকম এরকম কিছু কাজ করতে পারি, যে কি সিস্টেমটা কি কাজ করবে। হুম, তো এরকম রিকোয়ারমেন্টস যেগুলো সেট করছি সেই রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল হচ্ছে না, সিস্টেম কাজ করতেছে ঠিক আছে, হয়তো বা এটা ইয়েতে ডিপ্লয়েড ডিপ্লয় করে একদম প্রোডাকশন হয়ে গেছে, এভরিওয়ান ইজ হ্যাপি, কিন্তু হচ্ছে স্টিল কোনো রিকোয়ারমেন্টস যদি ফুলফিল না করে, ঠিক আছে, রিকোয়ারমেন্টস একদম যদি পারফেক্টলি ফুলফিল না করে, তাহলেও সেই জিনিসটা সেটার জন্য আমরা টেস্টিং করতে পারি। এখন কথা হচ্ছে আহ, এটা জিনিসটা হচ্ছে আসলে একটা মোটামুটি এক্সপেন্সিভ আর টাইম কনজিউমিং কাজ, কারণ আমার এটা নিয়ে পুরো সিস্টেমটাকে অ্যানালাইসিস করতে হয়, যে আসলে এবং পুরোপুরি একটা প্ল্যানে আসতে হয়, যে এইভাবে এইভাবে আমি টেস্টিং করব, এইভাবে এইভাবে টেস্টিং করলে আহ, সব ধরনের ফাংশনালিটি, সব ধরনের ফিচারগুলো যাতে আমার কাভার হয়। ঠিক আছে, কারণ আমি যদি সিস্টেম টেস্টিংটা প্ল্যান ভাবে না করি, তাহলে কিন্তু এটা এখানে জিনিসটা আরো আরো বড় হয়ে যাবে কাজটা। তো টেস্টিংটা আমার এমন ভাবে করতে হবে যাতে সবগুলা ফিচারই আমি অল্প কাজের মধ্যে কাভার করতে পারি। তো এখানে আমার একটা প্ল্যানিং এর বিষয় আছে। আমার হচ্ছে 10টা ফিচার, আমি হচ্ছে 10টা ফিচারের মধ্যে দুইটা তিনটা ফিচার নিয়ে প্রচুর টেস্টিং করলাম, প্রচুর সিনারিও বানাইলাম, প্রচুর ভাবে রান করলাম, ডিপ্লয় করলাম, টেস্ট কেস দিলাম, কিন্তু বাকি 8টা ফিচার ধরলাম যে কাভারই করে না, মানে আমি এমন এমন টেস্ট কেস দিচ্ছি শুধু দুইটা দুইটা ফিচার, দুইটা আমার যে ফিচার আছে সেই ঘুরে ফিরে সেই দুইটা ফিচারই রান করতেছে, বাকি 8টা কাভার হচ্ছে না। তো বাকি 8টার মধ্যে কিন্তু তাহলে আমার বাগস রয়ে যাবে। তো আহ, আহ, তো আমাদের হচ্ছে সুতরাং একটা ইনিশিয়াল প্ল্যান করে জিনিসটা করতে হবে, যেটা হচ্ছে আমরা অল্প কিছু টেস্ট কেস বা অল্প কিছু সিনারিও
অল্প কিছু অ্যাক্টিভিটি দিয়ে আমরা সব ধরনের ফিচার বা আমাদের যে কোডের যে সব ধরনের মডিউল সেগুলো কভার করতে পারি। সিস্টেম টেস্টিং এ যেটা হয় যে জেনারেলি আমরা একটা কমপ্লিট বা ইন্টিগ্রেটেড সফটওয়্যারটাকে টেস্ট করি, ঠিক আছে? আমরা হচ্ছে সফটওয়্যার যদি কমপ্লিট না হয়, কমপ্লিট হওয়ার আগেও কিছু ধরনের টেস্টিং করা যায়, হ্যাঁ, যেগুলোকে বলা হয় হচ্ছে ইউনিট টেস্টিং। যেমন সিস্টেম টেস্টিং এর ক্ষেত্রে আমরা ধরে রাখি যে সফটওয়্যারটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ, ডেভেলপমেন্ট করা শেষ একদম ফাইনাল, ডেভেলপারের এন্ড থেকে ডেভেলপার টেস্ট করে ডেভেলপার বলছে ওকে হ্যাঁ সব আমার কমপ্লিট, তারপরে হচ্ছে টেস্টার একটা আলাদা মানুষ সেই কাজটা করে যখন যখন জিনিসটা কমপ্লিট হয়ে যায় তারপরে, ঠিক আছে? তো সিস্টেম টেস্টিং হচ্ছে এইরকম একটা ওয়ার্ক ফ্লো ফলো করে। প্রথমে হচ্ছে ইউনিট টেস্টিং। তো ইউনিট টেস্টিং আর ইন্টিগ্রেশন টেস্টিং এই জিনিসগুলো বেসিক্যালি করে থাকে হচ্ছে ডেভেলপার নিজে, ঠিক আছে? কারণ ডেভেলপার একটা ইউনিট তৈরি করে। ইউনিট টেস্টিংটা যেটা হয় যে একটা মডিউল, ধরেন যে আমার সিস্টেমে 5টা মডিউল আছে, 5টা মডিউলের মধ্যে থেকে আমি একটা মডিউল নিব, নিয়ে দেখবো যে শুধু ওই মডিউলটুকু সে তার কাজ করতে পারি কিনা, সেটা হচ্ছে ইউনিট টেস্টিং, ঠিক আছে? সো 5টা মডিউলের থেকে একটা মডিউল নিব, একটা মডিউল ঠিকঠাক কাজ করে, হ্যাঁ করে, তারপর সেকেন্ড মডিউলটাকে নিলাম, ওটা ঠিকঠাক কাজ করে। তো এভাবে করে আমি ইউনিট বাই ইউনিট ভেঙে প্রতি ইউনিট একটা করে টেস্ট করলাম, তারপরে আবার পরে একটা ইউনিট টেস্ট করলাম, এভাবে চলে। এটা হচ্ছে হচ্ছে আমার ইউনিট টেস্টিং। এরপরে কি হতে পারে? ইন্টিগ্রেশন টেস্টিং। ইন্টিগ্রেশন টেস্টিং এ আমি কি করতে পারি? ইন্টিগ্রেশন টেস্টিং হচ্ছে আমি ইউনিট টেস্টিং এ যেহেতু আলাদা আলাদা মডিউলগুলো টেস্ট করছি, এখন 5টা মডিউল যখন একসাথে কাজ করে, ঠিক আছে, 5টা মডিউল যখন একসাথে কাজ করতেছে তখন ওদের মধ্যে ইন্টিগ্রেশনটা ঠিকঠাক হচ্ছে কিনা। ধরলাম মডিউল 1 এর একটা ফাংশন আছে, আহ, আহ, যেটা হচ্ছে মডিউল 2 ব্যবহার করতেছে, বা মডিউল 2 তার কাছে ডেটা পাস পাস করে দিচ্ছে আর্গুমেন্ট হিসেবে, তারপরে সেই বেসিসে তাদের মধ্যে একটা কানেকশন আছে। ধরলাম মডিউল 1 আর মডিউল 2 এর মধ্যে একটা কানেকশন আছে, একজন একজনকে ডেটা দিচ্ছে, তারপরে আরেকজন প্রসেস করে আবার কিছু একটা রিটার্ন দিচ্ছে। তো এই যে এই ইন্টিগ্রেশনটা, ঠিক আছে, একটা মডিউলের সাথে আরেকটা মডিউলের যে কানেকশনটা, এটা ঠিকঠাক কাজ করতেছে কিনা সেটা হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং। তো এই ইউনিট টেস্টিং ইন্টিগ্রেশন টেস্টিংটা ডেভেলপার এন্ড থেকেই হয়ে আসে, অর্থাৎ এটা পুরোপুরি কমপ্লিট হওয়ার আগেই জিনিসগুলো টেস্টিং হয়ে আসে। সিস্টেম টেস্টিং থেকে শুরু হয় হচ্ছে যখন আমার ডেভেলপমেন্টের কাজ শেষ। তো ডেভেলপমেন্টের কাজ শেষ হওয়ার পরে আমি সিস্টেম টেস্টিং করি, এবং ফাইনালি আমি অ্যাকসেপ্টেন্স টেস্টিং করি, এটা ঠিক করতে যে এখন এটা প্রোডাকশনের জন্য ওকে কিনা। তো প্রোডাকশনের জন্য ওকে কিনা এটা কিন্তু আবার আরেক লেভেলের টেস্টিং, ঠিক আছে? এখানে হচ্ছে আমার আরো বেশি থরো টেস্টিং করতে হয়, এবং জিনিসগুলা একেবারেই আমি যখন কনফার্ম যে এখানে এটা কোনো ফল্ট নাই সেরকম লেভেলে গিয়ে আমি প্রোডাকশনে যাই। এবং এটা অবশ্য সিস্টেম টু সিস্টেম ভ্যারি করে, ঠিক আছে? ধরলাম একটা আপনার হচ্ছে একটা ছোট অর্গানাইজেশন আছে, সেটার ওয়েবসাইট, সেই ক্ষেত্রে হয়তো বা মাইনর ফল্টস থাকলে এটা সমস্যা নেই। কিন্তু ধরেন আপনি হচ্ছে একটা ব্যাংকিং অ্যাপ বানাইছেন বা বিকাশের মতো মোবাইল ব্যাংকিং এর অ্যাপ বানাইছেন, সেই ক্ষেত্রে যদি একটা মাইনর ফল্টও থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু জিনিসগুলো অনেক বেশি ক্রিটিক্যাল। আপনার ধরেন যে আপনার কাস্টমারের টাকা ব্যাংক থেকে এদিক ওদিক হয়ে গেছে, তখন কিন্তু ধরেন যে আপনার মানে আর উপায় নেই, তখন এইরকম জিনিসগুলো কিন্তু আবার অনেক সেন্সিটিভ, তখন আপনাকে এই অ্যাকসেপ্টেন্স টেস্টিং এ আরো বেশি ফোকাসড হইতে হবে, যে এবং জিনিসগুলো আরো থরো হইতে হবে টেস্টিং এর প্রত্যেকটা ফেজ। সো আমরা হচ্ছে এইখানে আমরা ফোকাস করবো মূলত সিস্টেম টেস্টিং এ। তো সিস্টেম টেস্টিং এর প্রসেসটা কিভাবে কাজ করে? আমরা হচ্ছে একটা এনভায়রনমেন্ট সেট আপ করি। এনভায়রনমেন্ট সেট আপ করি বলতে আমরা হচ্ছে কিছু কন্ডিশন দিই যে আচ্ছা এই কন্ডিশন কি সিস্টেম আমার রান করলে ফুলফিল করে, ফুলফিল করলে আমার পাস, ঠিক আছে? এই জায়গায় যদি এইটা না করতে পারে তাহলে হচ্ছে ফেল। তো এরকম কিছু এনভায়রনমেন্ট সেট আপের কাজ আছে, এবং সেটার জন্য হয়তো বা কিছু টুলস আমার ডাউনলোড করতে হবে, কিছু সফটওয়্যার টেস্টিং টুলস আছে যেগুলো আমি হচ্ছে ডাউনলোড করতে হবে, সেট আপ করতে হবে, সেগুলো অনুযায়ী আমার সিস্টেমকে কনফিগারেশন করতে হবে। হুম। তো সেটা আমাকে হচ্ছে সিস্টেম টেস্ট এনভায়রনমেন্ট।
সেট আপ টেস্ট এনভায়রনমেন্ট। তো আমরা হচ্ছে টেস্ট এনভায়রনমেন্টটা রেডি করলাম। তার পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে টেস্ট কেস জেনারেট করা। টেস্ট কেস জেনারেট করা বলতে কি বোঝায়? টেস্ট কেস জেনারেট করা বলতে বোঝায় হচ্ছে ধরেন আমার একটা কোড আছে, সেখানে কিছু ভ্যারিয়েবল আছে। তো সেই ভ্যারিয়েবল গুলোর মধ্যে আমি কিছু ভ্যালু অ্যাসাইন করে দেখব। ভ্যালু অ্যাসাইন করে দেখব যে আহ, এই ভ্যালুতে সিস্টেমটা কাজ করে কিনা। ধরেন এ আর বি দুইটা ভ্যারিয়েবল আছে। তো আমি হচ্ছে এ একবার ছোট, বি বড় দিলাম, আবার এ বড় দিলাম, বি ছোট দিলাম। তো এই অনুযায়ী আমি দুইটা টেস্ট কেস দিলাম, দেওয়ার পরে হচ্ছে দিয়ে দেখলাম যে দুইটা টেস্ট কেসেই আমার সিস্টেম ঠিকঠাক কাজ করে কিনা। Generate testing data, execute test cases, defect reporting, regression testing, log defects, retest. তো আমরা হচ্ছে ফাইনালি এই টেস্ট কেস থেকে আমরা টেস্টিং ডেটা তৈরি করি, যে যে ডেটা বেসিস উপরে আহ, ইয়েটা চলে, প্রোগ্রামটা চলবে। তারপরে আমরা হচ্ছে এই টেস্ট কেসগুলোকে এক্সিকিউট করি, এই টেস্ট কেস অনুযায়ী আমার প্রোগ্রামটা রান করার পরে যদি কোনো ডিফেক্ট পাওয়া যায়, সেক্ষেত্রে সেটা আমরা রিপোর্ট তৈরি করি। তার পরবর্তীতে আমরা করি হচ্ছে রিগ্রেশন টেস্টিং। ঠিক আছে? সো রিগ্রেশন টেস্টিং কি জিনিস? রিগ্রেশন টেস্টিং বলতে কি কেউ জানেন? আচ্ছা, রিগ্রেশন টেস্টিং এর বিষয়টা হচ্ছে আমার যখন কোনো ডিফেক্ট রিপোর্ট হইল, ডিফেক্ট রিপোর্ট হওয়ার পরে আমি সেটা ফিক্স করলাম। ঠিক আছে? কোনো একটা বাগ হয়েছে, সেই বাগটা আমি কোডের থেকে ফিক্স করছি। ফিক্স করার পরবর্তীতে আমার এখন ফিক্স হওয়ার পরে এই জিনিসটা যে ঠিক আছে সেটা কেমনে বুঝবো? আমি আমার মতো করে ঠিক করছি। করার পরে আমার আসলে যে জায়গাটায় সমস্যা ছিল সেই জায়গাটা সলভ হয়ে গেছে। ঠিক আছে? ধরলাম আমার ওই যে সোশ্যাল মিডিয়া, আমি সফটওয়্যার তৈরি করছি সোশ্যাল মিডিয়া সফটওয়্যারে। এখন আমি হচ্ছে একটা বাগ ছিল, ধরলাম যে আমি যদি কোনো পোস্ট করি, যেমন ফেসবুকে পোস্ট করে, সেরকম আমি আমার সোশ্যাল মিডিয়া সফটওয়্যার তৈরি করছি, যেখানে পোস্ট করলে আমার ফ্রেন্ডসরা দেখতে পায় না, এরকম একটা বাগ ছিল। তো আমি এখন এইটা ফিক্স করে ফেলছি, এখন আমি পোস্ট করলে আমার ফ্রেন্ডসরা দেখতে পায়। সেটা ভালো কথা, কিন্তু কথা হচ্ছে যে আহ, এই যে আমি যে একটা চেঞ্জ করলাম আমার সিস্টেমে, আমি যে আমার সিস্টেমে একটা চেঞ্জ করলাম, এই চেঞ্জের কারণে নতুন কোনো ইস্যু তৈরি হতে পারে না? আপনাদের কি এমন কখনো হয়েছে যে আপনি হচ্ছে আহ, একটা জায়গায় সমস্যা হচ্ছিল, এটা সলভ করছেন, করার পর দেখেন যে অন্য জায়গায় গিয়ে আবার একটা বাগ হয়েছে? এটা কি কেউ ফেস করছেন কখনো? আছেন কেউ? হ্যালো? জি স্যার। এমন কি কেউ কখনো ফেস করছেন কোডিং করতে গিয়ে যে হচ্ছে আপনি একটা জায়গায় হয়তো বাগ আছে আপনার কোডে, কিন্তু আপনি এটা ফিক্স করতে গিয়ে দেখছেন, ফিক্স করছেন, ফিক্স হয়েছে, যে আসল বাগটা ফিক্স হয়েছে, কিন্তু ফিক্স করার পরে দেখছেন যে অন্য একটা জায়গায় গিয়ে আরেকটা নতুন বাগ হয়ে গেছে, যেটা আগে ছিল না? এমন কারো কখনো হয়েছে? হ্যাঁ জি স্যার, হয়েছিল। আচ্ছা, তাই না? তো এরকম জি স্যার। জিনিসটা হওয়ার চান্স থাকে, এটা রিয়েল কেসেও এরকম, রিয়েল সিস্টেমেও এরকম হয়, যে আপনি একটা জায়গায় বাগ ফিক্স করছেন, করার পরে হচ্ছে নতুন একটা বাগ তৈরি হয়েছে, যেটা হচ্ছে আগে ছিল না। ঠিক আছে? ধরলাম যে আপনি সোশ্যাল মিডিয়া সফটওয়্যার বানাইছেন, সোশ্যাল মিডিয়া সফটওয়্যার বানানোর পরে আপনি এই যে আপনি পোস্ট করলে আপনার ফ্রেন্ডসরা দেখতে পায়, কিন্তু এখন উম, আপনি যদি প্রাইভেট পোস্ট করেন তাও সবাই দেখতে পায়। হ্যাঁ, যে আপনি অডিয়েন্স সেট করে দিচ্ছেন ফ্রেন্ডস, তাও হচ্ছে ধরেন যে আপনার ফ্রেন্ডস না, তারাও দেখতে পায়। এরকম হচ্ছে একটা, ধরলাম একটা নতুন বাগ ইন্ট্রোডিউস হয়ে গেল। সো এই জিনিসটা বের করে আনার জন্য আমরা করি হচ্ছে রিগ্রেশন টেস্টিং। আমরা হচ্ছে একটা, যখন বাগ ফিক্স করি বা একটা মেনটেনেন্স করি, করার পরে আমরা চেক করি যে এটা আবার নতুন কোনো বাগ ইন্ট্রোডিউস করছে কিনা। ঠিক আছে? সেই অনুযায়ী কিছু প্ল্যান বানাই,
টেস্ট করি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা লগ ডিফেক্টস। তো আমাদের হচ্ছে যদি যে কোনো ডিফেক্টস যা থাকে সেগুলা লগইন করি এবং তারপরে আবার রিটেস্ট করি, অর্থাৎ আবার যা যা আছে পুরো ফুল সিস্টেমটাকে আবার টেস্ট করি। এই প্রসেসটাকে আমরা একটু পার্ট বাই পার্ট দেখি। Create test data, generate the test data that is to be tested, test environment setup, creating test environment for the better quality testing. আচ্ছা, তো এগুলো হচ্ছে আসলে আমি যা যা বললাম সেগুলোই। এই যে রিগ্রেশন টেস্টিংটা একটু দেখেন। রিগ্রেশন টেস্টিংটা হচ্ছে আপনাদের একটু হচ্ছে আনকমন হবার কথা। সেটা হচ্ছে ইট ইজ ক্যারিড আউট টু টেস্ট দ্য সাইড এফেক্টস অফ দ্য টেস্টিং প্রসেস। তো আমি হচ্ছে যে টেস্টিং করতেছি, করে হচ্ছে কোনো একটা বাগ আইডেন্টিফাই করে সেটাকে ফিক্স করলাম, রিজলভ করার পরে এটার কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা, এটার কারণে নতুন কোনো বাগ ইন্ট্রোডিউস হচ্ছে কিনা, এই জিনিসটা টেস্ট করা। এখন কিছু সিস্টেম টেস্টিং এর টাইপ আছে, সেগুলো আমরা দেখব। বেসিক টেস্ট, ঠিক আছে। বেসিক টেস্ট হচ্ছে একেবারে বেসিক, আমার সফটওয়্যারটা ইনস্টল করা যায় কিনা, কনফিগার করা যায় কিনা, আর এক্সিকিউট হচ্ছে কিনা, এটা হচ্ছে বেসিক টেস্টিং, অর্থাৎ কম্পাইল হয়ে এক্সিকিউশন পর্যন্ত যাচ্ছে কিনা। এটা হচ্ছে একদম একদম বেসিক টেস্টিং। এটা যদি আপনার সফটওয়্যার যদি একদম রানিং ফেজে নাই যায়, আপনি অন্যান্য বাগ বের করা দূরের ব্যাপার, তাই না? আপনি এর পরের জায়গায় যেতে পারবেন। সো এটা একদম ইনিশিয়াল টেস্ট, বেসিক টেস্ট, যে জিনিসটা ইনস্টল করে রান করা যায় কিনা, বিল্ড করে কম্পাইল করে রান করা যায় কিনা। তারপরে হচ্ছে ফাংশনালিটি টেস্ট। তো আমাদের হচ্ছে যে সব রিকোয়ারমেন্টস আছে সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী ফাংশন করতেছে কিনা। ঠিক আছে, আমরা একটা কম্প্রিহেন্সিভ টেস্টিং করব, যেটা যে আমাদের ফুল রেঞ্জ অফ রিকোয়ারমেন্টস, আমাদের যত রিকোয়ারমেন্টস আছে, যে এটা হবে ওটা হবে। সোশ্যাল মিডিয়া সফটওয়্যার হয়ে গেলে, সোশ্যাল মিডিয়ার এক্সাম্পলটা দিচ্ছি কারণ আপনাদের জন্য হয়তো এটা রিলেট করতে সুবিধা হয়, তাই না? যে সোশ্যাল মিডিয়ার ফিচারগুলো কি কি, একটা সোশ্যাল মিডিয়াতে কি কি ফিচার থাকতে পারে। তো আমরা হচ্ছে যত যত রিকোয়ারমেন্ট সেট করছি, ধরেন আপনি সোশ্যাল মিডিয়া সফটওয়্যার তৈরি করছেন, আপনি দিচ্ছেন যে পোস্ট দেওয়া যাবে, ছবি দেওয়া যাবে, ভিডিও দেওয়া যাবে, তারপরে হচ্ছে ধরেন যে টেক্সট যে মেসেজ দেওয়া যাবে, ওয়ান টু ওয়ান মেসেজ দেওয়া যাবে, গ্রুপ করে মেসেজ দেওয়া যাবে, তারপরে হচ্ছে যে ইয়ে থাকবে, প্রাইভেসি থাকবে, ফ্রেন্ডসরা দেখতে পাবে, আবার পাবলিক করে দিলে পাবলিক দেখতে পাবে, অনলি মি করে দিলে কেউ দেখতে পাবে না। তো এই জাতীয় যত যত রিকোয়ারমেন্টস আছে সব রিকোয়ারমেন্টস আমি টেস্ট করে দেখবো যে সবগুলা কাভার করতেছে কিনা। আচ্ছা, তারপরে হচ্ছে রোবাস্টনেস টেস্ট। রোবাস্টনেস টেস্টে হচ্ছে আমি যেটা করব যে আমার বিভিন্ন ইনপুট এরর, আমি হচ্ছে ইনপুটে হচ্ছে অনেক ঝামেলাপূর্ণ জিনিস দিলাম। সেটা কিরকম হতে পারে, ধরেন মানে আমি ইনপুটটা দিচ্ছি হচ্ছে ঝামেলাপূর্ণ, ঠিক আছে। আপনাদের এমন হয় না যে হচ্ছে আপনি ইনপুটের জন্য একটা ফরম্যাট বানাইছেন, ধরলাম ইনপুটের ফরম্যাট আপনি যে আপনি হয়তো আগে সি প্রোগ্রামিং এর ক্লাস করে আসছেন না, সি প্রোগ্রামিং এর ক্লাস করে আসছেন, আপনি হচ্ছে একটা ক্যালকুলেটর বানাইছেন যেটা হচ্ছে দুইটা নাম্বার যোগ করে, ঠিক আছে, দুইটা নাম্বার দিলে দুইটা নাম্বারকে যোগ করে। এখন আমি হচ্ছে কি, আমি হচ্ছে এই যে ইয়ে কাস্টমার, মানে থাকে না একটু ইয়ে পাগল টাইপের কাস্টমার, আমি গিয়ে করলাম কি, এখানে যোগের জায়গায় আমি এখানে গিয়ে টেক্সট লিখে দিলাম, এবিসিডি লিখে দিলাম, বাস তাহলে কি হলো, আপনার সিস্টেমটা ব্রেক করে করে ফেললো। তো তো আমার হচ্ছে কিন্তু ইউজারের এই সব পার্সপেক্টিভ বুঝতে হবে। ইউজার কিন্তু সবসময় মানে ইয়ে অ্যাটিটিউড করবে না, সেম অ্যাটিটিউড করবে না। ইউজার কিন্তু আপনার ইনপুটে যে ফরম্যাট হওয়ার কথা সেই ফরম্যাট ফলো করবে না, সে সে নিজের মতো অন্য কিছু একটা দিয়ে বসায় দিয়ে সিস্টেমটা ব্রেক করে দিবে। এই জিনিসটা মাথায় রেখে আমার
ডেভেলপমেন্টও করতে হবে এবং টেস্টিংটাও ওটা মাথায় রেখে করতে হবে। সো আমি হচ্ছে এরকম ঝামেলাপূর্ণ ফেইলিয়ার সিচুয়েশন দিয়ে দিয়ে জিনিসটা টেস্ট করব। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ধরেন আমার হচ্ছে একটা পোস্ট লেখার পরে সেটা আপলোড দেওয়ার কথা হচ্ছে, ধরেন আপলোড দেওয়ার জন্য আমি হচ্ছে একবার পোস্টে ক্লিক করব, কিন্তু আমি হচ্ছে পাগল ইউজার, আমি করলাম কি একসাথে 10 বার পোস্টে ক্লিক করলাম বা ক্লিক করতে গেছি কন্টিনিউয়াস। সেক্ষেত্রে আমার সিস্টেমকে কিন্তু হ্যান্ডেল করতে পারতে হবে। আমি যদি 10 বার ক্লিক করলে যদি 10 বার বা ডাবল ক্লিক করলে যদি ডাবল পোস্ট চলে যায়, তখন কিন্তু একটা সমস্যা। সো এরকম ঝামেলাপূর্ণ ইনপুট যাতে হ্যান্ডেল করতে পারে। Interoperability determine whether the system can interoperate with other third-party products. আচ্ছা, তো আমরা যখন একটা সিস্টেম ডেভেলপ করি, সেখানে দেখা যায় অনেক কিছু থার্ড পার্টি লাইব্রেরি ব্যবহার করি। থার্ড পার্টি লাইব্রেরি বলতে বিভিন্ন অ্যালগোরিদম থার্ড পার্টি তৈরি করে দেয়, বা হচ্ছে কোনো ওপেন সোর্স লাইব্রেরি আছে যেগুলো আমরা নিয়ে আসি আমাদের কোডের মধ্যে নিয়ে এসে তারপরে সেগুলোকে কল করি। তো সেই থার্ড পার্টি লাইব্রেরিগুলো ঠিকঠাক ফাংশন করতেছে কিনা সেই জিনিসটা টেস্ট করাকেই বলা হচ্ছে ইন্টারঅপারেবিলিটি টেস্ট। তারপরে আসতেছে হচ্ছে পারফরমেন্স টেস্ট। ঠিক আছে, পারফরমেন্স টেস্টের মধ্যে আমরা চেক করি যে আমাদের থ্রুপুট, রেসপন্স টাইম, এই জিনিসগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে, ধরলাম আপনার সোশ্যাল মিডিয়া সফটওয়্যার তৈরি করছেন। সোশ্যাল মিডিয়া সফটওয়্যারের এক্সাম্পল দিয়ে আমি সবগুলো ব্যাখ্যা করতে চাইছি। সোশ্যাল মিডিয়া সফটওয়্যারের মধ্যে আপনি পারফরমেন্স টেস্ট করবেন কীভাবে, যে আপনার একটা পোস্ট দিলে সেই পোস্টটা একদম ফুল, এই যে পোস্টটা যে পাবলিশ হইতেছে, এই পোস্টটা পাবলিশ হইতে ধরেন কতক্ষণ সময় লাগে। এটা যদি এমন হয় যে অনেকক্ষণ ধরে লোড হইতেছে তাহলে কিন্তু হইল না। সো আপনার হচ্ছে বিভিন্ন কন্ডিশনে একই সাথে 100টা ইউজার যদি একসাথে পোস্ট দেয়, তাহলে সেটা কি হ্যান্ডেল করতে পারতেছে কিনা। একসাথে 1 লাখ ইউজার যদি পোস্ট করে একই টাইমে, বা প্রতি সেকেন্ডে ধরেন যে 1 লাখ ইউজার পোস্ট করতেছে অ্যাভারেজে, সেটা হ্যান্ডেল করতে পারে কিনা। সো যে যেটা এক্সপেক্টেড, যে পরিমাণ পারফরমেন্স এক্সপেক্টেড, সেই পরিমাণ পারফরমেন্স সে ডেলিভার করতে পারতেছে কিনা। ঠিক আছে, যেরকম রেসপন্স টাইম, একটা পেজ থেকে আরেকটা পেজে যাবেন, সেটা যে পরিমাণ সময় যাওয়া উচিত সেই পরিমাণ সময়ের মধ্যে যেতে পারতেছি। স্কেলেবিলিটি টেস্ট, তো এখানে চেক করা হয়েছে স্কেলিং লিমিট সিস্টেমের। স্কেলিং লিমিট কি হতে পারে, আপনি হচ্ছে আপনার সিস্টেম ধরুন তৈরি করছেন প্রথমত 100 ইউজারের জন্য, সোশ্যাল মিডিয়া সফটওয়্যার তৈরি করছেন 100 ইউজারের জন্য, কিন্তু এখন 100 ইউজার থেকে ইউজার বাড়তে বাড়তে এখন আপনি দেখতেছেন 100 ক্রস করবে। আপনি চিন্তা করছেন যে এটা স্কেলেবল করবেন, আপনি 100 জায়গায় এটা বাড়ায় 1 লাখ ইউজার করবেন। আপনার ইউজার খুব তাড়াতাড়ি বাড়তেই আছে। 1 লাখ ইউজারে যাওয়ার জন্য আপনার কি সেই পরিমাণ রিসোর্স, সেই পরিমাণ সিস্টেমের ডেপথ আছে কিনা। তো সেটা টেস্ট করার সিস্টেম আছে যে আপনার এই 1 লাখ ইউজারের ট্রাফিক আপনার সিস্টেমের মধ্যে দিয়ে মানে এটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি 1 লাখ ইউজার তো ইউজ করবে না, তবে হচ্ছে আর্টিফিশিয়ালি 1 লাখ ইউজারের একটা ট্রাফিক আপনার সিস্টেমের মধ্যে দেওয়া হবে, দিয়ে চেক করা হবে যে আপনার সিস্টেমটা কি ব্রেক করে নাকি 1 লাখ ইউজারের ট্রাফিক হ্যান্ডেল করতে পারতেছে। ঠিক আছে, সেটা হচ্ছে স্কেলেবিলিটি টেস্ট। এরপরে হচ্ছে স্ট্রেস টেস্ট। স্ট্রেস টেস্টের ক্ষেত্রে যেটা হয় যে আপনার সিস্টেমকে অনেক বেশি স্ট্রেসের মধ্যে দেন। তো অনেক বেশি স্ট্রেসের মধ্যে দিয়ে পরে আপনি দেখেন যে সিস্টেমটা কিভাবে ফেল করে সেটা খেয়াল করেন। ঠিক আছে, যে স্ট্রেস টেস্ট বলতে আপনার ধরলাম যে প্রসেসিং একটা প্যারালালি প্রসেসিং হয়তো 10টা, আপনি হচ্ছে 100টা দিবেন। ঠিক আছে,
তো এই জিনিসটা, এই স্কেলেবিলিটি আর স্ট্রেস টেস্টিং এর মধ্যে পার্থক্য আছে। স্কেলেবিলিটি হচ্ছে আপনি জিনিসটা ছোট থেকে বড় করবেন, যখন করার পরে সেটা টেস্ট করবেন। ঠিক আছে, যে ছোট থেকে বড় করছি আমি, 100 ইউজার থেকে 1 লাখ ইউজারের জন্য তৈরি করছি, এখন 1 লাখ ইউজার হ্যান্ডেল করতে পারছে কিনা আমি চেক করলাম। আর স্ট্রেস টেস্টের বিষয়টা হচ্ছে যে আমি আরো বেশি ডেপথে যাব। ঠিক আছে, শুধু 1 লাখ ইউজার হ্যান্ডেল করতে পারছে তা না, 1 লাখ ইউজার ধরেন একই সাথে একদম কমপ্লেক্স যে ফিচারটা সবচেয়ে বেশি তার সিস্টেমে, একই সাথে ওই কমপ্লেক্স ফিচারটা একসাথে 1 লাখ ইউজার ইউজ করতেছে। ঠিক আছে, অনেক বেশি স্ট্রেসের মধ্যে দিয়ে আপনার সিস্টেমকে নিয়ে যাবেন। ঠিক আছে, অনেক বেশি স্ট্রেসের মধ্যে দিয়ে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে দেখবেন যে আপনার কোনো ফেইলিয়ার হয় কিনা, বা ফেইলিয়ার হইলে সেটা কিভাবে হচ্ছে ফেইলিয়ার। আচ্ছা, এরপরে হচ্ছে আসি লোড অ্যান্ড স্টেবিলিটি। তো লোড অ্যান্ড স্টেবিলিটির বিষয়টা হচ্ছে আপনার সিস্টেম হইতে পারে স্ট্রেস টেস্ট, স্কেলেবিলিটি টেস্ট পার করে, যে অনেক বেশি স্ট্রেস নিতে পারতেছে, অনেক বেশি ইউজার ইউজ করতে পারলেও সেই সিস্টেম আপনার ব্রেক হয় না, ফেইলিয়ার হয় না। কিন্তু এখানে একটা বিষয় আছে যে সেটা কি কতক্ষণ সময় নিতে পারে, সেটা কি লম্বা সময় নিতে পারে। একদিন ধরে যদি সেই হিউজ লোড যায় সিস্টেমে, তাহলে কি সিস্টেম সেটা স্টেবল থাকে কিনা। অথবা সিস্টেম ফেইলিয়ার হচ্ছে না, বাট সিস্টেমটা স্লো হয়ে যাচ্ছে, তাইলেও হইল না। সিস্টেমটাকে একদম পারফেক্ট স্টেবল থাকতে হবে। এরপরে আসতেছে হচ্ছে রিলায়েবিলিটি টেস্ট। আপনি মেজার করবেন যে সিস্টেম কি লম্বা সময় ধরে ফেইলিয়ার ছাড়া রিলায়েবল কিনা, মানে আপনার সিস্টেমটা অনেক লম্বা সময় ধরে চলতেছে কোনো ফেইলিয়ার ছাড়া। ঠিক আছে, এখানে আপনি লোড দিবেন বিষয়টা এমন না। তো সিস্টেমটা রিলায়েবল হবে এই অর্থে যে লম্বা সময় ধরে ব্যবহার করতেছেন, কোনো ফেইলিয়ার হচ্ছে না, এবং আপনি রিলাই করতে পারতেছেন। রিলাই করতে পারা বলতে যেটা বোঝায়, ধরেন আপনি জানেন যে এই জিনিসটা ব্রেক করবে না। ঠিক আছে, অনেক ইম্পর্ট্যান্ট একটা ফাংশনালিটি আছে, এই ইম্পর্ট্যান্ট ফাংশনালিটিটা কাজ করবে, এখানে সমস্যা হবে না। যেমন আপনার রিলায়েবিলিটি টেস্টটা বেশি প্রয়োজন হয়েছে ব্যাংকিং সিস্টেমে। ব্যাংকিং অ্যাপসগুলো, ব্যাংকিং সিস্টেমগুলো অবশ্যই রিলায়েবল হতে হবে, এবং ধরেন সেখানে সেখানে কখনো গোলমাল হওয়া যায় না, সেটা একদম পারফেক্টলি রিলায়েবল হতে হবে। আপনি একজন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হচ্ছে আরেকজনকে পাঠাইছেন, সেই ব্যাংক অ্যাকাউন্টের টাকাটা আরেকজন কাছে ধরেন পৌঁছায় নাই, কিন্তু আপনার থেকে টাকা কেটে নিয়ে গেছে। এখন হইল কি, এখন যেটা হইলো যে আপনার থেকে টাকা নিয়ে গেছে কিন্তু আরেকজনের কাছে পৌঁছায়নি। এই এরকম জিনিসগুলা রিলায়েবিলিটির জায়গাগুলো, সেই জায়গাগুলো চেক করা হয় যে এই জিনিসগুলো লম্বা সময় যাবত অনেক অনেকবার হচ্ছে 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 অনেক অনেক কন্ডিশনে হচ্ছে। কারণ দেখা যাচ্ছে এটা সব সময় হচ্ছে না, কিছু একটা সিনারিওতে হচ্ছে। এই পরিমাণ রিলায়েবিলিটি আছে নাকি যে সিস্টেমটাই কোনো গোলমাল করবে না। এরপর আসতেছে হচ্ছে রিগ্রেশন টেস্ট। রিগ্রেশন টেস্ট অলরেডি হচ্ছে এর আগে বুঝে গেছি, তো এটা স্কিপ করে যাচ্ছি। এরপরে হচ্ছে আসতেছে ডকুমেন্টেশন টেস্ট। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে যে সিস্টেমের কিছু ডকুমেন্টেশন তৈরি করি, যে সিস্টেমটা কিভাবে কাজ করে, ইউজারের কিছু ম্যানুয়াল থাকে। হ্যাঁ, ইউজার ম্যানুয়াল থাকে যে ইউজার কিভাবে ব্যবহার করবে। তো এই ডকুমেন্টেশনগুলো আমার টেস্ট করতে হয়। ডকুমেন্টেশনে যদি গোলমাল থাকে তাহলে কিন্তু সিস্টেমে গোলমাল দেখা যাবে। অর্থাৎ ইউজার ম্যানুয়াল আমি তৈরি করছি এমনভাবে সেই ইউজার ম্যানুয়ালটা ঠিক যেভাবে ম্যানুয়ালে বলতেছে সেভাবে ইউজার করলে কাজ হয় না। ম্যানুয়াল অনুযায়ী ইউজার করতেছে, করার পরে দেখতেছে যে কাজ হচ্ছে না, সেটাও একটা ডকুমেন্টেশন টেস্টের ফেলিয়ার। ম্যানুয়াল যেভাবে বলবে ঠিক সেভাবে যাতে সিস্টেম কাজ করতে পারে। এখানে কিছু রুলস আছে, এই রুলসগুলোর মধ্যে আপনারা এগুলো দেখলেই বুঝবেন। তো এগুলো হচ্ছে আমি কয়েকটা গো থ্রু করবো, সবগুলা হচ্ছে বাকিগুলো আপনারা দেখলেই বুঝবেন।
এই রুলসগুলো অত কঠিন কিছু না। তো প্রথমত হচ্ছে ইউজার রিকোয়ারমেন্টস অনুযায়ী টেস্ট করলাম, রাইটিং টেস্ট স্ক্রিপ্ট, কিছু টেস্ট স্ক্রিপ্টস তৈরি করছি, সেই অনুযায়ী টেস্টিংগুলো রান করবে। আমাদেরকে পুরোপুরি সিস্টেমটা বুঝতে হবে যে কিভাবে টেস্টটা চলতেছে। টেস্ট প্ল্যান করবো আর্লি, যাতে হচ্ছে প্ল্যানের মধ্যে ফল্ট থাকলে সেগুলো আর্লি বের হয়ে আসে। আচ্ছা, এই টেস্টিং শুড বি ডান বাই দ্য থার্ড পার্টি। টেস্টিং শুড বি ডান বাই দ্য থার্ড পার্টি, অর্থাৎ যেই যেই টিম বা যেই মানুষরা সিস্টেমটাকে ডেভেলপ করছে তাদেরকে যদি আপনি টেস্ট করতে দেন, তাইলে কিন্তু একটা সমস্যা দেখা দেবে। আর তারা যখন ডেভেলপ করছে তাদের মাথায় কিন্তু ইন্টারনালি কিছু লজিক সেট হয়েছে, এই লজিক অনুযায়ী আমি জিনিসটাকে ডেভেলপ করছি, এটা তো কাজ করবেই, তাই না? তো এমনকি আপনাদের কখনো হয় যে আপনি একটা কোড লিখছেন, আপনি ভাবতেছেন যে হ্যাঁ এটা তো কাজ করবে, এটা তো সমস্যা নেই, এটা সব ঠিক আছে, কিন্তু আপনার ফ্রেন্ড ওটা নিয়ে একটু নাড়াচাড়া করে বলে কি যে এই যে দেখ তোর এটা ফেল করছে। তেমন কি কখনো হয়েছে? হ্যাঁ স্যার। তাই না? তো এটা কেন হয়? কারণ হচ্ছে আপনি যখন ডেভেলপ করছেন আপনার মাথায় কিছু লজিক সেট হয়ে গেছে যে হ্যাঁ এইভাবে এইভাবে করছো, এরপরে এটা, এরপরে এটা, এইভাবে এইভাবে করছি, তো এটা তো করবেই, তাই না? আপনার কনভিন্স যে এটা তো কাজ করবেই। তো আপনি টেস্টিং এর ক্ষেত্রে আপনি অত চিন্তা করবেন না, আপনি ভাববেন যে হ্যাঁ এমনি এমনি একটা কোনো রকম ফর্মালিটিস পাস করাই দিই, যে হ্যাঁ এই যে এমনি এমনি ইনপুট দিছি, এই যে চলছে শেষ। কিন্তু এখানে যে হচ্ছে কিছু কেস থাকতে পারে যেগুলো আপনি মিস করে গেছেন, সেই জিনিসটা আপনার মাথায় আসবে না, বা যদি মাথায় আসেও আপনি তো ডেভেলপমেন্টের সময় ওটা ওইভাবে ডেভেলপ করছেনই, যে আপনার মাথায় যেসব কেস আসছে সেই কেসগুলো আপনি কিন্তু ডেভেলপমেন্টের সময় অলরেডি ওইভাবে ডেভেলপ করে ফেলছেন, ঠিক আছে? তো আপনি হচ্ছে যে এইসব কেস মিস আউট করতে পারেন, সেই কেসগুলো যাতে আরেকজন বের করে আনতে পারে, সেটার জন্য থার্ড পার্টি দিয়ে টেস্টিং করাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে হতে পারে হচ্ছে আরেকটা আমি এমফাসিস করব, এই যে ভ্যালিড অ্যান্ড ইনভ্যালিড ইনপুট কন্ডিশন। সো ইনপুট আমি যেটা দিচ্ছি সেটা সবসময় যে ভ্যালিড হবে, অর্থাৎ একদম মানে আপনি ম্যানুয়ালে বলে দিচ্ছেন ইউজার এই যে এভাবে ইনপুট দিবা, এখানে নাম্বার দিবা, এখানে এখানে টেক্সট দিবা, এখানে মানে ক্যারেক্টার দিবা, আহ, এইখানে হচ্ছে এই যে স্টার হ্যাশ এগুলো দিবা, ঠিক আছে? সো ভ্যালিড যেটা ইনপুট কন্ডিশন, সেই ইনপুট কন্ডিশনে সবসময় ইনপুট আসবে না, একদম ইনভ্যালিড ইনপুট আসবে। আপনি যেখানে হচ্ছে যে এবিসিডি দেওয়ার কথা সেখানে আসবে হচ্ছে 1 2 3 4, যেখানে 1 2 3 4 দেওয়ার কথা সেখানে আসবে এবিসিডি। সো এই সব ধরনের এই ভ্যালিড ইনভ্যালিড সব ধরনের কন্ডিশনকে হ্যান্ডেল করতে পারি কিনা। টেস্টিং শুড বি রিভিউড অ্যান্ড এক্সামিন্ড টু রিডিউস দ্য কস্ট। তো রিভিউ করতে হবে যাতে কস্ট কমানো যায়, কারণ আমি যদি অনেক লম্বা একটা টেস্টিং প্ল্যান নিয়ে আসি তাহলে সেটা অনেক বেশি সময় সাপেক্ষ হবে, অনেক এফোর্ট যাবে, অনেক খরচ বাড়বে। তার পরবর্তীতে আসে হচ্ছে স্ট্যাটিক এন্ড ডাইনামিক টেস্টিং। স্ট্যাটিক এন্ড ডাইনামিক টেস্টিং কি জিনিস এটা হচ্ছে আপনারা সামনে হয়তো দেখবেন, বাট আচ্ছা একটা ওভারভিউ দিয়ে রাখি স্ট্যাটিক টেস্টিং কি জিনিস। স্ট্যাটিক টেস্টিং হচ্ছে আমি যেটা করি যে কোড, আমার যে সিস্টেমটা সফটওয়্যারটা, সেই সফটওয়্যার সিস্টেমটা আমি রান করি না, আমি শুধুমাত্র কোডটাকে অ্যানালাইসিস করি। যে কোডটা রয়েছে সেই কোডটাকে অ্যানালাইসিস করি, সেই কোডটাকে অনেকভাবে অ্যানালাইসিস করা যায়, বিভিন্ন সফটওয়্যার টুলস আছে যেগুলো হচ্ছে কোডটা জাস্ট রিড করে অ্যানালাইসিস করে তারপরে কিছু টেস্ট কেস জেনারেট করে। বর্তমানে হচ্ছে এই কাজটা এলএলএম দিয়ে অনেক করা হয়, ঠিক আছে? জিপিটি, তারপরে লামা, তারপরে জেমিনাই, এই ধরনের এলএলএম দিয়ে করা হয়, যে কোড কোড হচ্ছে এলএলএম কে দিয়ে দেওয়া হয়, দিয়ে বলা হয় যে এই যে কোড, এখন তুমি এখান থেকে কিছু টেস্ট কেস তৈরি করো, এবং সেই টেস্ট কেসগুলো সে তৈরি করে, টেস্ট কেসগুলো তৈরি করার পরে সেই টেস্ট কেস অনুযায়ী কিছু রান করে পরে দেখা হয়, ঠিক আছে? বাট মূল জায়গাটা হচ্ছে যে কোডের উপরে অ্যানালাইসিস, ঠিক আছে? যে জাস্ট কোডটাকে নিয়ে কোডটা অ্যানালাইসিস করবো আমি রান না করে।
বাট ডাইনামিক টেস্টিংয়ে আমি জিনিসটা টেস্ট করবো হচ্ছে রান করা অবস্থায়। সো কোডটা রান করবে, রান করা অবস্থায় সে অটোমেটিক কিছু কেস কিছু ভ্যারিয়েবলের ভ্যালু সেট করবে, বিভিন্ন ভ্যালু সেট করবে ভ্যারিয়েবলের। আমি সেই কিভাবে সেট করবে সেটা একবার কিছু কন্ডিশন সেট করে দিব, যে আছে এত থেকে কম, এত থেকে বেশি, এরকম কন্ডিশন অনুযায়ী সে অটোমেটিক ভ্যারিয়েবলের ভ্যালু সেট করে রান করবে। সো ডাইনামিক টেস্টিং এ হচ্ছে অবশ্যই সফটওয়্যারটা রান করবে, রান করে করে বিভিন্ন সিনারিও রান করে করে সে চেক করবে যে আচ্ছা এই সিনারিওতে রান করছে ঠিক মতো করছে, ওই সিনারিওতে ঠিক মতো রান করছে করছে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন এটা আগে দেখছি, বাদ দিচ্ছি। এখানে হচ্ছে দেখি টেস্ট কেস ডিজাইন, যেটা হচ্ছে আমাদের এক্সামের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমাদেরকে বলা হয়েছে ডিজাইন আ টেস্ট কেস টু ডিটারমাইন ওয়েদার ইনপুট integer input and range 9100 is prime or not. আচ্ছা, এটা 9100 হবে না, এটা 1 to 200 হবে। ঠিক আছে, তো আমাকে বলছে একটা টেস্ট কেস ডিজাইন করতে, যাতে 1 থেকে 100 এর মধ্যে একটা নাম্বার দিলে সেটা চেক করে বলবে যে এটা কি প্রাইম নাম্বার নাকি প্রাইম নাম্বার না। ঠিক আছে, তো এটার জন্য আমি টেস্ট কেস করতে পারি এভাবে। আমার দুইটা কন্ডিশন আছে, যে এটা হয় প্রাইম নাম্বার হবে নয়তো প্রাইম নাম্বার হবে না। তো আমি এর জন্য ইনপুট দিব হচ্ছে একটা একটা নাম্বার এমন ইনপুট দিব যেটা হচ্ছে প্রাইম নাম্বার না, তাহলে আমার এক্সপেক্টেড আউটপুট হচ্ছে নট আ প্রাইম নাম্বার। অ্যাকচুয়াল আউটপুটেও পাচ্ছি নট আ প্রাইম নাম্বার। আবার হচ্ছে আমার 2 হচ্ছে যেমন প্রাইম নাম্বার, আমি যদি এটা দিই এক্সপেক্টেড আউটপুটও প্রাইম নাম্বার, অ্যাকচুয়াল আউটপুটও প্রাইম নাম্বার। তো আমি হচ্ছে এরকম দুইটা কন্ডিশন হইতে পারে আমার এখানে সিস্টেমে। আমি দুইটা কন্ডিশন ইনপুট দিয়ে দুইটা কন্ডিশন থেকে এরকম একটা একটা ভ্যালু নিছি, নিয়ে ইনপুট দিয়ে দেখতেছি যে এক্সপেক্টেড আউটপুট আসছে। আচ্ছা, ম্যানুয়াল টেস্টিং। তো ম্যানুয়াল টেস্টিং হচ্ছে যে আমি নিজে কোড দেখে বা অ্যানালাইসিস করে নিজে থেকে একটা টেস্ট কেস জেনারেট করতেছি, অর্থাৎ কোনো অটোমেটিক টুলস দিয়ে জেনারেট করাচ্ছে। এটা জেনারেলি খুব একটা এফিশিয়েন্ট ম্যানুয়াল টেস্টিং করাটা, বাট আমরা শিখবো কিভাবে করে। তো প্রথমত হচ্ছে আমাদের এটা শুরু করতে হয় রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস দিয়ে, যে আমাদের অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্টস কি কি সফটওয়্যারে। তারপরে আমি হচ্ছে টেস্ট প্ল্যান ক্রিয়েশন করি, যে আমি কি কি কন্ডিশন তাহলে টেস্ট করবো, এই রিকোয়ারমেন্টস থেকে সেট করি যে এই রিকোয়ারমেন্টস যেহেতু ফুলফিল করতে হবে, তাহলে এই রিকোয়ারমেন্টস ফুলফিল করে কিনা এটার জন্য একটা টেস্ট কেস দিলাম, ওই রিকোয়ারমেন্টসটা ফুলফিল করে কিনা এটার জন্য একটা টেস্ট কেস দিলাম। তো এরকম করে আমি হচ্ছে একটা প্ল্যান তৈরি করলাম। প্ল্যান করার পরে সেই প্ল্যান অনুযায়ী আমি টেস্ট কেস তৈরি করলাম। টেস্ট কেসগুলো আমি দিব, দিলে রান করে চেক করব। টেস্ট কেস এক্সিকিউট করলো, লগ ডিফেক্ট পাইলে সেই ডিফেক্টগুলো লগ ইন করলো। ডিফেক্ট লগ ইন বলতে ডিফেক্টগুলো রেকর্ড রাখবে এবং তারপরে ডিফেক্ট ফিক্স করবে এবং আবার চেক করবে যে এখন ঠিকঠাক চলতেছে কিনা। তো এই যে এখানে হচ্ছে একটা টেস্ট কেসের টেমপ্লেট দেওয়া আছে। ঠিক আছে, টেস্ট কেস টেমপ্লেটের মধ্যে দেখেন টেস্ট কেস আইডি থাকবে, একটা টেস্ট কেস প্রায়োরিটি থাকবে, টেস্ট টাইটেল থাকবে, যে আসলে এটার উদ্দেশ্যটা কি, এটা কি টেস্ট করতে চায়। প্রিকন্ডিশন থাকবে একটা, যে ইউজারের আমার প্রিকন্ডিশনটা হচ্ছে এরকম, আমি ধরে নিতে হবে যে এই জিনিস পর্যন্ত ঠিক আছে। ঠিক আছে, যেমন এখানে তারা ধরে নিয়েছে যে ইউজার নেম আর পাসওয়ার্ড ভ্যালিড। আর আমি টেস্ট করতে চাচ্ছি কি, যে আমি ভ্যালিড ইউজার নেম এন্ড পাসওয়ার্ড থাকলে কি আসলে ভ্যালিড ইউজার নেম আর পাসওয়ার্ড থাকলে কি আদৌ লগ ইন হচ্ছে কিনা। তো আমি স্টেপসগুলো দেখি, কিছু স্টেপস প্রয়োজন হবে। আমি হচ্ছে লগ ইন পেজে গেলাম, টেস্ট ডেটার মধ্যে আমি দিয়ে দিলাম ইউজারের এরকম
ইউজারের একটা এরকম ফরম্যাট আছে যে সামথিং সামথিং অ্যাট gmail.com, একটা ইমেল অ্যাড্রেস থাকবে হচ্ছে ইউজার আইডি দিলাম, পাসওয়ার্ড দিলাম, এক্সপেক্টেড রেজাল্ট, তাহলে যেহেতু এটা ঠিক আছে, যেহেতু আমি প্রি কন্ডিশন ধরে নিয়েছি ইউজারের এগুলো ঠিক থাকবে, তারপরে তাহলে কি ইউজারের লগ ইন করতে পারার কথা। অ্যাকচুয়াল রেজাল্টটা দেখা গেল, হ্যাঁ ইউজার লগ ইন করছে, করে তারপরে ড্যাশবোর্ডে চলে গেছে পেজ, তার মানে ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো আমার স্টেপসগুলি আমি কমপ্লিট করছি, করার পরে রেজাল্ট কম্পেয়ার করবো এক্সপেক্টেড রেজাল্টের সাথে, ঠিক আছে, তাহলে স্ট্যাটাস হচ্ছে আমার পাস। যদি এটা না হইতো, এক্সপেক্টেড এর সাথে না মিলতো, তাহলে ফেল। পোস্ট কন্ডিশন, user is validated with the database and successfully log into account. The account session details are logged in database. ঠিক আছে, তো আপনাদের এরকম কিছু ম্যানুয়াল টেস্টিং এর এরকম টেস্ট কেস টেমপ্লেট জেনারেট করতে হবে। যেমন আমি হচ্ছে এই যে এখানে এক্সামে এরকম কোশ্চেন দিব, এই যে ডেভেলপ manual test cases to validate course registration function from the scenario above based on faculty and timetable constraints. So এই যে উপরে এখানে একটা সিনারিও আছে, এই সিনারিও অনুযায়ী একটা ম্যানুয়াল টেস্ট এরকম টেমপ্লেট তৈরি করতে হবে। ঠিক আছে, আশা করি এটা পারবেন। তারপরে আসতেছে হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং। হোয়াইট বক্স টেস্টিং এর যে ফিচারটা, সেটা হচ্ছে যে আমার কাছে যে আমার অ্যাপের কোড, সেই কোডের অ্যাক্সেস আছে। তো আমি কোডের অ্যাক্সেস থাকার পরে সেই কোডটাকে অ্যানালাইসিস করব, করে দেখবো যে আচ্ছা কোডের কোন জায়গাটায় ফল্ট থাকতে পারে। তাই না, কোড দেখে বা কোডের উপরে হচ্ছে কিছু অটোমেটিক টুলস চালায়, এলএলএম দিয়ে অ্যানালাইসিস করে বের করে ফেলা যায় যে এইরকম কেসে কিন্তু এটা ফেল করবে, এই কেসটা কিন্তু কভার করতেছে না কোড। সো কোড দেখে এই জিনিসগুলো বের করে ফেলা যায়। সো হোয়াইট বক্স টেস্টিং এ আমার কাছে অ্যাপ্লিকেশনের কোডটা থাকবে, এবং অথবা এটাও থাকতে পারে যে কোড নাই, বাট ইন্টারনালি এটা কিভাবে কাজ করে স্ট্রাকচারটা আছে। ঠিক আছে, একটা কিছু ডায়াগ্রাম, আর্কিটেকচার ডায়াগ্রাম আছে, সো ইন্টারনাল স্ট্রাকচারের ব্যাপারে আইডিয়া আছে। তারপরে সেই অনুযায়ী আমি ইনপুট দিয়ে টেস্ট কেস দিয়ে দেখবো যে আচ্ছা তাইলে এটা কভার করতেছে, বা সেই নলেজটাকে আমি ব্যবহার করব, ভিতরে কিভাবে কি কাজ করতেছে সেই নলেজটাকে ব্যবহার করে আমি টেস্ট কেসটা তৈরি করব। ব্ল্যাক বক্স টেস্টিং এর ক্ষেত্রে আমার কোনো আইডিয়াই নেই যে ভিতরে কি হচ্ছে, ভিতরে সফটওয়্যার প্রোগ্রামটা কিভাবে কাজ করতেছে সেটার ব্যাপারে আমার কোনো আইডিয়াই নেই। তো ব্ল্যাক বক্স টেস্টিংটা কারা করে? ব্ল্যাক বক্স টেস্টিংটা করে হচ্ছে যারা এক্সটার্নাল, অর্থাৎ আপনি হচ্ছে একটা সফটওয়্যার অন্য কারো থেকে নিয়ে আসলেন, যেটা হচ্ছে আসলে আপনার কোনো আইডিয়াই নেই, এবং সে কোনোভাবেই তার প্রোগ্রাম কোড কোনো কিছু রিভিল করবে না, অর্থাৎ এটা ওপেন সোর্স না কোনোভাবেই, এটা একেবারে একটা ব্ল্যাক বক্স মনে হবে। আপনি একটা ব্ল্যাক বক্সে ইনপুট দিচ্ছেন, দেওয়ার পরে আউটপুট আসছে। সো ইন্টারনাল নলেজ নিয়ে আপনার কোনো ধরনের ইন্টারনাল নলেজ নেই, কোনো ভিতরের ব্যাপারে কিভাবে কি কাজ করতেছে কোনো আইডিয়া নেই। আপনি শুধু ইনপুট দিবেন, ইনপুট দিয়ে আউটপুট দেখবেন, এবং তা সেই অনুযায়ী আপনি আবার পরে আরও কিছু ইনপুট দিবেন, এবং সেই অনুযায়ী আপনি দেখবেন যে আপনার আউটপুট আসতেছে কিনা। সো আপনার পুরো জিনিসটা হচ্ছে শুধু ইনপুট আর আউটপুট, এইটুকুই আপনি দেখতে পাবেন, আর কিছুই বুঝবেন না ভিতরে কি হচ্ছে। সো ব্ল্যাক বক্স টেস্টিংটা করে হচ্ছে জেনারেলি হ্যাকারদের থেকে আপনার সিস্টেমকে প্রোটেক্ট করার জন্য, যে আপনার সিস্টেম যাতে এক্সটার্নাল কেউ ব্রেক করতে না পারে, কারণ এক্সটার্নাল কারো কাছে হয়তো আপনার কোড বেসের অ্যাক্সেস নেই, সে স্টিল হয়তো ইনপুট আউটপুটের একটা প্যাটার্ন থেকে কিছু একটা বের করে ফেলতে পারবে যে এই জায়গায় ফল্ট, এই জায়গায় ঝামেলা। আচ্ছা, সো টেস্ট কেসগুলো জেনারেলি আসে হচ্ছে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, ইউজ কেস, ফাংশনাল ডক্স।
সিস্টেমের কিছু রিকোয়ারমেন্টস আছে বা ইউজারদেরকে আপনি দেখেন, আপনি নিজে ইউজ করছেন, নাড়াচাড়া করে দেখছেন যে আচ্ছা এটা এইভাবে এভাবে কাজ করে, তাইলে আমি আহ, এভাবে এভাবে যেহেতু কাজ করে তাহলে হচ্ছে আমি এভাবে এটা এরকম ইনপুট দিয়ে দেখি তাহলে এটাই কাজ করে কিনা। অর্থাৎ আপনি কোডটা না দেখে আপনি কোডের ব্যাপারে ইনপুট আউটপুট বা ইউজ কেস বা হচ্ছে কোনো একটা ডকুমেন্ট যেগুলো পাবলিক করা আছে সেগুলো থেকে আপনি একটা ধারণা করবেন যে আচ্ছা তাহলে এইভাবে এটা এরকম হতে পারে। আচ্ছা, গ্রে বক্স টেস্টিংটা কিরকম? গ্রে বক্স টেস্টিং এ আপনার পুরা নলেজ নাই, তবে পার্শিয়াল নলেজ আছে। তো এটা হচ্ছে আসলে ব্ল্যাক বক্স আর হোয়াইট বক্সের মাঝামাঝি। আপনার পার্শিয়াল একটা আইডিয়া আছে যে এইটা উম, এইটুকু আপনার জানা হয়েছে। ধরেন আপনার পুরো সিস্টেমের ব্যাপারে আইডিয়া নাই, তবে আপনি জানেন যে ফিচার এ, একটা ফিচার ধরেন ফিচার ওয়ান হচ্ছে এইভাবে এইভাবে কাজ করে, বা আপনার একটা ডায়াগ্রাম বা একটা এরকম কিছু অ্যাক্সেস আছে, সেটা থেকে আপনি বুঝতে পারছেন যে আচ্ছা ফিচার ওয়ানটা এভাবে কাজ করে, ফিচার টুটা এভাবে কাজ করে। বা হচ্ছে আপনার হচ্ছে ধরেন যে ওটা যে সফটওয়্যার ডেভেলপার, সেই ডেভেলপারের সাথে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই ডেভেলপার আপনাকে কিছু একটা ইনফরমেশন দিচ্ছে যে এই জিনিসটা কিন্তু এইভাবে কাজ করে। হুম, তো এই জিনিসটা এইভাবে কাজ করে, এইটুকু আপনি জানেন। তো ওইটুকুকে ব্যবহার করে আপনি গ্রে বক্স টেস্টিং করতে পারেন। তো এই টেস্টিং এর মাধ্যমে আমরা ইনশিওর করি যে আমাদের সিস্টেমের কোয়ালিটি ওকে আছে, ঠিক আছে। তো আমরা সবকিছু ঠিকঠাক আছে, সবকিছু ঠিক ঠিক মতো চলতেছে এবং প্রপার স্ট্যান্ডার্ড ফলো করতেছে, এই জিনিসটার জন্য আমরা টেস্টিং করি সফটওয়্যার, এবং এই জিনিসটাকে বলা হচ্ছে কোয়ালিটি অ্যাসিউরেন্স। এবং কি কি ফ্যাক্টরের দিয়ে হচ্ছে সিস্টেমের কোয়ালিটি ডিটারমাইন করা হয়? সিস্টেমের কারেক্টনেস, যা আউটপুট আসা উচিত, যে ইনপুটে যে আউটপুট আসা উচিত সেটা অ্যাকুরেট কিনা, রিলায়েবল কিনা, এফিশিয়েন্ট কিনা, ইউজেবল কিনা, মেইনটেইনেবল কিনা। হুম, সো এই জিনিসগুলো আপনার যদি জানেন, এটা নিয়ে আর বেশি সময় স্পেন্ড করবো না। আচ্ছা, উইক 8-এ চলে যাই। উইক 8-এ আসলে আপনাদের বেশি কিছু পড়ার নাই, তো আমি যেই জন্য খুবই বেসিক ওভারভিউ দিয়ে যাব। ডিজাইনিং এফেক্টিভ ইনপুট অ্যান্ড আউটপুট মেথড, ঠিক আছে। তো কিভাবে আপনি ইনপুট আর আউটপুট মেথড ডিজাইন করবেন আপনার সিস্টেমে। ধরেন আপনার এরকম একটা সিস্টেম আছে, আপনি কাস্টমারের থেকে কিছু একটা অর্ডার নেন, অর্ডার নিয়ে অনেক কিছু করেন, প্রসেসিং করে ফাইনালি একটা আউটপুট দেন। আউটপুটটা হচ্ছে একটা অর্ডারের হয়তো বা ডকুমেন্ট, একটা যে ওই যে ভাউচার, তারপরে ফাইনালি এখান থেকে একটা প্রোডাক্ট ডেলিভারি করে। তো এই যে ইনপুটটা নেন কাস্টমারদের এন্ড থেকে, সেই জিনিসটা হচ্ছে আসলে আমার ইনপুট ডেটার মধ্যে পড়ে, এবং আউটপুট হিসাবে আমি যেই অর্ডারের ভাউচারটা পাই, যে প্রোডাক্টটা পাই, সেই জিনিসগুলো হচ্ছে আমার আউটপুট। তো এটার ব্যাপারে হচ্ছে এখানে কয়েকটা জিনিস আছে। এখানে হচ্ছে আমি শুধু ইম্পর্টেন্ট জিনিসগুলো গো থ্রু করব। প্রথমত হচ্ছে যে আমার সিস্টেম ইনপুটের কোয়ালিটি কেমন, ঠিক আছে। সেই ইনপুটের কোয়ালিটির বেসিসে আমার আউটপুটের কোয়ালিটি ঠিক করা হয়, আউটপুটের কোয়ালিটি ডিটারমাইন হয়। এবং এই রিলেশনশিপটা মাথায় রেখে আমার এই যে ডিজাইনিংটা করতে হয়, যে কিভাবে কি কাজ করবে। আচ্ছা, তো আমার হচ্ছে ইনপুটের জন্য আমি ব্যবহার করি ফর্ম, তারপরে ডিসপ্লে, হ্যাঁ,
তারপরে বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ ওয়েব ফিল ইন ফর্ম। তো আমি গুড ফর্ম যদি তৈরি করতে চাই ইউজার থেকে ইনপুট নিতে, সেরকম ফর্ম কিরকম হতে পারে যেটা ফিল আপ করা ইজি এবং পারপস গুলা সে সার্ভ করে, ফর্ম গুলো অ্যাট্রাকটিভ। আচ্ছা, আমি একটু 1 মিনিট সময় নিচ্ছি, একটু 1 মিনিট। আচ্ছা, তো ফর্মের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ফর্মের ফ্লো। ফর্মের ফ্লো, ঠিক আছে? সো ফর্মের ফ্লো এর ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে আহ, এটা একটা যাতে লজিক্যাল ফ্লো থাকে, ঠিক আছে? এইখানে যাতে এটা টাইমকে মিনিমাইজ করতে হবে, এটা যাতে এমন না হয় যে ফর্মটা হচ্ছে শুরু করছে, পেজ শুরু করছে একদিক থেকে, ফ্লোটা হচ্ছে একদিক থেকে উপর থেকে শুরু করছে, করে 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 আস্তে 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 নিচে 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 এসে আসার পরে তার আবার উপরে গিয়ে কিছু একটা দেখে আসতে হয়। হ্যাঁ, ফর্মটা এরকম হইলে তখন সেটা একটা ভালো ফ্লো না ফর্মে। অর্থাৎ ফর্মটা এমন হতে হবে যে আমি উপর থেকে ফিল আপ করে করে আস্তে আস্তে নিচে এসে কমপ্লিট করে দেবো, শেষ। ঠিক আছে, আমার যাতে আবার উপরে স্কিপ করে বা ব্যাকে যেতে না হয়। হুম, তো আমার যাতে আবার কখনো ফর্মের পিছনে উপরে ফিল আপ করে আসছে ওই জিনিসটা আবার উপরে গিয়ে দেখে আসতে না হয়, বা একই টাইপের জিনিসগুলো আমার একসাথে রাখার চেষ্টা করতে হবে। আচ্ছা, সবাই আছেন আমার সাথে? হ্যালো? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, একটু 1 মিনিট, একটা কল আসছে। তো আমার এই সেকশনগুলো থাকবে: হেডিং, আইডেন্টিফিকেশন এন্ড অ্যাক্সেস, ইনস্ট্রাকশন, বডি, সিগনেচার এন্ড ভেরিফিকেশন, টোটালস, ফাইনালি লাস্টে কিছু কমেন্টস। তো ধরা যাক যে এরকম একটা এমপ্লয়ি এক্সপেন্স ভাউচারের একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। সো এমপ্লয়ি হচ্ছে অনেক কিছুতে খরচ কিছু একটা করছে অফিসিয়াল কাজে, সেটার জন্য একটা ভাউচার তৈরি করবে, করে সেই এক্সপেন্সগুলো লিস্ট করবে যে এই দিন এই জায়গায় এই মিল এক্সপেন্স হয়েছে, এই জায়গায় এখানে লজিং এক্সপেন্স হয়েছে, হয়তো বা সে অন্য কোনো এরিয়াতে গেছে তার অফিসিয়াল অফিসিয়াল ট্রিপের জন্য, অফিসিয়াল ট্যুরের জন্য মতো হয়েছে। আচ্ছা, তো আমরা হচ্ছে জিনিসগুলোকে আরো সিম্পল করে নিয়ে আসতে পারি, যেটা আমাদের এটাকে দেখতে আরো সহজ মনে হবে। হুম, তো যেমন হচ্ছে আমার এরকম লাইন ক্যাপশন দিব, ফার্স্ট নেম এখানে লিখবে, লাস্ট নেম এখানে লিখবে, টাইটেল লিখবে। তারপরে এই যে তার ট্রাভেলের মেথড, সেই ট্রাভেলের মেথডটা এরকম একটা ভার্টিক্যাল চেকলিস্ট হিসেবে দিবে। সে হরিজন্টাল চেকলিস্টে দিবে সে কোন ডিপার্টমেন্টের, সাপ্লাই, মেইনটেনেন্স, ফটো ল্যাব। তারপরে এরকম একটা টেবিল দিবে, টেবিলের মধ্যে সে লিখবে যে এই এই কোয়ান্টিটি সে নিছে, সে হচ্ছে মিল নিছে 2 জনের, এই আইটেম নিছে, নেওয়ার পরে কস্ট এত, এক্সপান্ডেড কস্ট এত। তো এই জিনিসটা কম্পারেটিভলি ইজিয়ার এখান থেকে বোঝাটা। আচ্ছা, ডেটা ইনপুটের মেথড 2 রকম হতে পারে, একটা হচ্ছে অনলাইন,
যেটা আমরা এই যে ইউজার স্ক্রিনে আসবে, ইউজার ইনপুট দিবে একটা ওয়েবসাইটে গিয়ে। আরেকটা হতে পারে অফলাইন, যেটা হচ্ছে কোনো একটা ফর্ম ইউজার অফলাইনে কোনো একটা কাগজের ফর্ম ফিল আপ করে জমা দিবে। Data from forms keyed in by a data entry operator. Good design and bad design. So bad design এর কিছু এক্সাম্পল দেখ। সো ব্যাড ডিজাইনের এক্সাম্পল হতে পারে কি, যে নেমের মধ্যে এভাবে ক্যারেক্টারগুলো এভাবে ভাগ করে দেওয়া বা অ্যাড্রেসগুলো এভাবে ভাগ করে দেওয়া। এখন দেখা গেল যে এই অ্যাড্রেসের মধ্যে আপনার অ্যাড্রেস লিখতে বসছেন, এটা পুরাটা ফিল আপ হয়ে গেছে, কিন্তু মানে ওভার হয়ে গেছে, এখানে হচ্ছে আর জায়গা হচ্ছে না অ্যাড্রেস লিখুন। তারপরে এই যে টিক এস অ্যাপ্লিকেবল, আপনি এখানে যে টিক দিবেন কোন জায়গাটায় টিক দিবেন, ঠিক আছে? আপনার কোনো এক্সাক্ট কোনো বক্স দেওয়া নেই যে এই বক্সের উপরে টিক দিতে হবে, তাই না? তো এখানে হচ্ছে যে ডেটা এন্ট্রি করবে সে কিন্তু কনফিউজ হয়ে যাবে যে টিকটা কোথায় বসবে। আচ্ছা, তারপরে গুড ডিজাইনের এই যে আরো এক্সাম্পল দেখা যাক। যেমন এই যে গুড ডিজাইনের মধ্যে আমি ডে, এরকম ডে 2টা ডিজিট দিয়ে একটা ফিল্ড, মান্থ 2টা ডিজিট দিয়ে, ইয়ার 2টা ডিজিট দিয়ে এভাবে করে ডিজাইন করা। কিন্তু এইটা হচ্ছে একটা ব্যাড ডিজাইন, কারণ এখানে আপনার এক্সাক্ট ইয়েটা বোঝা যাচ্ছে না। আমি ডে হচ্ছে যদি এখন 1 ডিজিটের হয়, হ্যাঁ ধরলাম আজকে বা 12ই মার্চ, হ্যাঁ 12, তারপরে 12-র পরে কি আমি আবার 03 দিব নাকি শুধু 3 দিব, একটু কনফিউশন তৈরি হয়ে গেল, তাই না? বা টাইমের ক্ষেত্রে আওয়ার কোন ঘরে দিব, মিনিট কোন ঘরে দিব, বা হচ্ছে যে রিড করবে সেই বা কিভাবে বুঝবে, যে ইনপুট দিবে সেই বা কিভাবে বুঝবে। কনফিউশন যাতে না থাকে জিনিসগুলা, একদম দেখলেই যাতে বোঝা যায় যে আচ্ছা এইখানে এটা করতে হবে ইনপুট দেওয়ার সময়। আচ্ছা, তো মেনু কি জিনিস? মেনু হচ্ছে যে যেখানে একটা ইউজারকে আমি অনেকগুলো অল্টারনেটিভ দেই, অল্টারনেটিভ দিয়ে বলি যে এখন এখান থেকে একটা চয়েস করো। যেমন একটা স্টুডেন্টের সিস্টেম আছে, স্টুডেন্টের সিস্টেমে আপনি টাইপ 1 করলে নতুন স্টুডেন্টের রেকর্ড অ্যাড করতে পারবেন, টাইপ 2 দিলে নতুন একটা স্টুডেন্ট রেকর্ড ডিলিট করতে পারবেন, 3 দিলে রেকর্ড আপডেট করতে পারবেন। তো এরকম একটা চয়েস দিবেন আপনি। তো এটা হতে পারে আমার একটা মেনু ধরো। আচ্ছা, তো এইখানে হচ্ছে একটা এক্সামিনেশন রিপোর্ট আছে পেশেন্টের, পেশেন্টের অডিওলজিক্যাল এক্সামিনেশন, অর্থাৎ কোনো একটা হেলথ টেস্ট করা হয়েছে, ধরে দেওয়া যে এই যে কানের একটা টেস্ট করা হয়েছে, সেটার একটা রিপোর্ট। তবে এটা হচ্ছে আমি আরো আরো ইজি করতে পারি। এই যে দেখেন এখানে 500, 600, 2000 জিনিসগুলো হচ্ছে অনেক বুঝতে অসুবিধা হচ্ছে যে এটা আসলে কি হচ্ছে এখানে। বোন কন্ডাকশন কষ্ট করে বুঝতে হচ্ছে। তো আমার বিষয়টা হচ্ছে আমার ফর্মগুলো, আমার হচ্ছে স্ক্রিনগুলা এমন হবে যে এটা এটা যাতে বুঝতে আমার কষ্ট করতে না হয়, জিনিসটা যাতে একদম চোখে দেখা মাত্র মাথায় ব্রেইন এটা ক্যাপচার করে নিয়ে আসতে পারে। তো এখানে যেমন জিনিসটা এফোর্ট দিতে হচ্ছে বোঝার জন্য, হচ্ছে এইখানে এয়ার কন্ডাকশন লেখা, এয়ার কন্ডাকশনটা তাহলে রাইট ইয়ারের, এখানে এটা লেফট ইয়ারের, এখানে আবার বোন কন্ডাকশন লেখা, এটা হচ্ছে রাইট ইয়ারের, এটা হচ্ছে লেফট ইয়ারের। জিনিসটা কনফিউশন তৈরি করে এবং জিনিসটা বুঝতে কষ্ট হয়। ঠিক আছে, আমার এফোর্ট খরচ করতে হচ্ছে বুঝতে। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে একটা ওয়েব বেসড ইনপুট ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম, যেখানে হচ্ছে আমি অনেক ধরনের ইনপুট দিতে পারি। আমার নাম টাম দিলাম, অ্যাড্রেস, সিটি, ফোন নাম্বার দিলাম। তো আমি হচ্ছে যেহেতু সি ক্রুজে যাচ্ছি, আমি অপশন দিলাম যে আমি কি কি কিরকম রুম চাই। আমি হচ্ছে ওশিয়ান সাইড রুম নিলাম। তারপরে হচ্ছে আমি
sail on the 7-day cruise cost per person. So আমি হচ্ছে 7 দিনের ক্রুজে যেতে পারি, 14 দিনের ক্রুজে যেতে পারি, 4 দিনের ক্রুজে যেতে পারি। আচ্ছা, ডাইনামিক ওয়েব পেজ বলতে কি বোঝায়? ঠিক আছে, ডাইনামিক ওয়েব পেজ, ডাইনামিক ওয়েব পেজ বলতে বোঝায় যেটা, সেটা হচ্ছে যে আমার ওয়েব পেজটা খুব তাড়াতাড়ি আপডেট হবে। আপডেট হবে এমনভাবে যাতে অনেকগুলা পেজ একসাথে মিললে যেরকম ফাংশনালিটি দেখা যেত, সেরকম ফাংশনালিটি দেখা যায়। ঠিক আছে, সো এটার একটা এক্সাম্পল যদি এখান থেকে দেখি, আমার এই যে ফেরি বুকিং করতেছে, ফেরি বুকিং করতে গিয়ে আমি লিখতে পারি নাম্বার অফ পিপল, একটা ফিল্ড আছে। সো নাম্বার অফ পিপল যখন আমি 4 করে দিচ্ছি, আমার ডাইনামিক ওয়েব পেজটা আপডেট হবে। ওয়েব পেজটা আপডেট হয়ে 4টা প্যাসেঞ্জার থেকে এরকম ইনপুট নেবে, 4টা প্যাসেঞ্জার থেকে এজের ইনপুট নিল। প্যাসেঞ্জার 1 কি অ্যাডাল্ট নাকি প্যাসেঞ্জার 2, প্যাসেঞ্জার 3, প্যাসেঞ্জার 4, কার কত এজ, সেই জিনিসটা নিয়ে একটা ইনপুট দিবে। আচ্ছা, তো এখন আমি হচ্ছে এই প্যাসেঞ্জার গুলির এজ গুলি দিয়ে দিলাম, সেট করে দিলাম যে এ হচ্ছে অ্যাডাল্ট, ও হচ্ছে স্টুডেন্ট, দুইজন অ্যাডাল্ট, দুইজন স্টুডেন্ট, এক। ঠিক আছে, তো এইটা আবার আপডেট করে দেওয়ার পরে আমার নতুন করে আবার আরেকটা ফিল্ড চলে আসলো যে টাইপ অফ ভেহিকল। ঠিক আছে, এরকম ওয়েব পেজ আপনারা দেখছেন যে আপনি একটা ইনপুট দেওয়ার পরে ওয়েব পেজটা আবার আপডেট হয়ে নতুন একটা ফিল্ড দিয়ে নিয়ে আসে, আপনি কি ইনপুট দিয়েছেন তার বেসিসে। তো এরকম ডাইনামিক ওয়েব পেজ, বাট জিনিসটা কি, একটা ওয়েব পেজই কাজ করতেছে, কিন্তু আসলে দেখেন ফাংশন করতেছে দেখে মনে হবে যে মাল্টিপল ওয়েব পেজ ফাংশন করলে যেরকম ফাংশন করার কথা সেভাবে ফাংশন করতেছে, বাট একটা ওয়েব পেজেই উপরেই কিছু জিনিস, কিছু ফিল্ড, কিছু এরিয়া আপডেট হচ্ছে। সো আপনি হচ্ছে এগুলো কমপ্লিট করছেন, করার পরে আবার নতুন করে আরো অনেক কিছু ভেহিকেল, যেহেতু কার সিলেক্ট করছেন তাহলে কারের মেক, কারের মডেল, এগুলা নিয়ে আপনাকে আবার ফিল আপ করতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে কিছু ইনপুট ফর্ম, কিছু ফর্মের এক্সাম্পল দেওয়া হয়েছে যে আপনি কিরকম ইনপুট ফর্ম আসলে আইডিয়াল। ঠিক আছে, যেমন এখানে ক্লায়েন্ট থেকে আপনি ইনফরমেশন দিবেন, তো এরকম একটা ফর্ম ডিজাইন করা হয়েছে। প্রোডাক্ট ডিটেলস ইনপুট ফর্ম ডিজাইন করা হয়েছে। এই জিনিসগুলো একটু থরলি আপনারা দেখবেন। অর্ডার স্ক্রিন ফ্রম মার্চেন্টস, আপনি মার্চেন্টের থেকে অর্ডার করবেন, কিভাবে কথা হবে। তো এইগুলো হচ্ছে আমরা ইনপুটের ফর্ম দেখলাম। আউটপুটের কিছু জিনিস টেকনিক দেখি। আউটপুটের একটা মেথড হচ্ছে প্রিন্টার মেথড। আচ্ছা, স্যার স্যার আরেকটা অনলাইন ক্লাস ছিল 12টা 20 থেকে। তাহলে আমরা যেটা করি, তো আমরা হচ্ছে যেটা করতে পারি, আচ্ছা শনিবার দিন আমরা তাহলে একটা ক্লাস রাখি, শনিবার দিন দুপুরে 3টায়। এই টাইমে কি কারোর কোনো সমস্যা আছে আপনাদের সেটা করতে? না স্যার। আচ্ছা, স্যার 3টায় না স্যার, একটু আগে হলে ভালো হয়। আচ্ছা তাহলে স্যার সকাল 11টাই ভালো হয় স্যার। সকালে না না, সকালে ক্লাস আছে আপু। সকালে অন্যদের আবার ক্লাস কারো না কারো করতে পারে। তাহলে 2টায় নেই, 2টা মনে হয় পারফেক্ট। শনিবারের 2টায় খুবই চান্স কম কারো ক্লাস নিতে। ওকে স্যার। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে শনিবার দিন দুপুরে 2টার সময় একটা ক্লাস রাখছি।